বাঘের মুখের শিকার ছিনিয়ে নিয়ে গেল কিউইরা। সাগরিকায় গর্জন, মিরপুরে যেন আত্মসমর্পণ। ফলাফল সিরিজ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার। বৃষ্টি নাকি ব্যাটিং ব্যর্থতা, সিরিজ হাতছাড়ার দায়টা কার? বুক ভারী হয়ে ওঠা লিটন অ্যাংকং এর উপলব্ধি, দায়িত্ব নিতে হবে, এলোমেলো ব্যাটিং করা চলবে না, লোয়ার অর্ডারেও চাপ সামলে উঠতে হবে, নইলে সিরিজ ফসকে যাবে। দর্শক, টি-20 সিরিজটা ড্র হয়েছে। বাংলাদেশের প্রত্যাশিত সিরিজ জয় ছিল, কিন্তু সেটা লিটন দাসরা পারেনি। কেন পারেনি, কোন জায়গাটায় সমস্যা ছিল, সে বিষয়ে আলোচনা করতে চাই। এর বাইরে আমরা আলোচনা করব আরো 3টি বিষয়। এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল, তার কাছে চলে যাচ্ছে। সঞ্জয় সাহা পিয়াল, শুভ সকাল, কেমন আছেন? নিশ্চয়ই ভালো নেই, বাংলাদেশ আসলে সিরিজটা প্রত্যাশিতভাবে জিততে পারেন না। সেটাই আমরা অনেকে বলছি যে বৃষ্টির কারণে, আসলে বৃষ্টি কোনো কারণ হতে পারে না। বৃষ্টি সবার জন্যই মানে একই রকম নিয়ে আসে। এবং কালকে যদি দেখেন, কালকের ম্যাচটা বৃষ্টির পরে কিন্তু সাধারণত যেটা হয় যে বোলাররা বলটা ভেজা থাকে, গ্রিপ করতে কষ্ট হয় এবং সেক্ষেত্রে অ্যাডভান্টেজটা পায় ব্যাটাররা। বাট যেটা আমরা দেখলাম যে 16 রানে 6 উইকেট আমরা হারিয়ে ফেললাম। মানে এটা কোনো কারণ, এটা হতে পারে না আসলে। এটা কোনোভাবেই হতে পারে না। কিন্তু আমরা দেখেছি কালকে হয়েছে এবং আমরা 15 ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারিনি। তো লিটন যেটা কালকে প্রেস কনফারেন্সে বলেছেন এবং তিনি একটা সহজ সরল স্বীকারোক্তি দিয়েছেন যে আমাদের অন্যান্য দলে যেটা দেখা যায়, যারা স্পিনাররা খেলে তারা কিন্তু অলরাউন্ডার হিসাবেই খেলে, তারা ব্যাটিং করে কিছু রান দেয়। কিন্তু আমাদের এখানে যারা স্পিনাররা খেলছেন, এবং তিনি নির্দিষ্ট নামও বলেছেন যে রিশাদ খেলছেন, মেহেদি খেলছেন এবং নাসুমের কথা বলেছেন, তারা কিন্তু শুধুই বোলিং করছেন, তাদের কাছ থেকে দল আরো রান আশা করে। তো এই জায়গাটাই কিন্তু আমরা শুরু থেকেই বলেছিলাম, মানে তিনি যে লিটন যেটা বলতে চাচ্ছে যে লেজের সমস্যা, আমার মনে হয় যে লেজ না, শুধু মুরো এবং লেজ দুটাতেই সমস্যা আছে, গন্ডগোল আছে। আপনি যদি শুরু থেকে করেন, মুরো থেকে দেখেন, আপনি দেখেন আমাদের ওপেনিং পেয়ারে যারা খেলছেন যে দুজন, তানজিদ তামিম কিন্তু কালে কালে কম হলো না, বেলা অনেক গড়িয়েছে। তিনি গত 3 বছর ধরে নিয়মিত ওপেন করে যাচ্ছেন দলের হয়ে, অথচ আমরা এই 3 বছরে কিন্তু মাত্র একটি বার আমরা 200+ রান করতে পেরেছি। এবং চেস করতে গেলে তানজিদ তামিমের কিন্তু আমরা দেখেছি তার স্ট্রাইক রেট 8-এরও নিচে, মানে গড় 8-এরও নিচে। এবং লাস্ট এই সিরিজটার কথাই যদি বলি, দুটো ম্যাচে আপনি দেখেন সে 26 রান করেছে, বাট তার স্ট্রাইক রেট বিলো 100। মানে একজন ওপেনার যখন নাকি আপনার বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, সেইখান থেকে আপনার দল কতটা আপনার লেজের কাছে আশা করতে পারেন, যেখানে মুরোতেই সমস্যা। আপনি সাইফের কথা যদি বলেন, সাইফের যেটা আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া কাপের পরে শুধু আফগান সিরিজে তিনি একটি ইম্প্যাক্ট ইনিংস খেলেছিলেন, তারপরে কিন্তু তার কাছ থেকে আমরা কিছুই পাইনি। তার দিনে দিনে কিন্তু তার দুর্বলতাগুলো মানে প্রতিপক্ষ দলগুলো কিন্তু বুঝে ফেলছে। তিনি কিন্তু আপনি দেখেন, আপনি এই লাস্ট আমরা যে ম্যাচটিতে তিনি আউট হলেন ডাউন দ্য উইকেটে এসে, একটা ওপেনার যখন ডাউন দ্য উইকেটে এসে 4 মারে 6 মারে চেষ্টা করে, বাউন্ডারির চেষ্টা করে, তখন আপনার বুঝতে হবে তার কনফিডেন্সের অভাব আছে, তিনি প্রপার শটগুলো খেলতে পারছেন না। এবং সাইফের কিন্তু দিন দিন এই জিনিসটা খুব মানে খোলা বইয়ের মতন হয়ে গেছে, তার এই দুর্বলতাগুলো সবাই ধরতে পারছে। তো এইখানটাতে এই মুহূর্তের সমস্যা আছে। এবার যদি আপনি লেজে আসেন, লেজে দেখেন 7, 8, 9 এখনকার ইয়েতে আপনি আফগানিস্তানে ওমর জায়ের মতন একজন পেসার, তিনি কিন্তু ব্যাটিং করতে পারেন। আমাদের কিন্তু সেই অপশনটা নাই। তার মানে কি, আপনি 6 আর 5, 6 জন ব্যাটার 5 জন বোলার নিয়ে খেলছেন। তো এইভাবে আধখানা একটা দল নিয়ে টি-20 ক্যাম্পেইন করা যায় না। তবে লিটন যেটি ইঙ্গিত দিয়েছেন যে নেক্সট ওয়ার্ল্ড কাপ যেহেতু আমাদের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মাঠে, সেখানে হয়তো স্পিনাররা খুব সুযোগ পাবে না, আপনি সেখানে পেস অলরাউন্ডারের উপর তিনি জোর দিয়েছেন। এবং তিনি কালকে একটি সাংবাদিকদের একটি চ্যালেঞ্জের মতন প্রশ্ন করেছেন যে আপনার একটা বেছে দেন না নাম্বার 7। আমার মনে হয় যে এখন আমাদের মিডিয়ারও আসলে তাহলে তিনি দায়িত্ব দিয়ে দিয়েছেন সিলেক্টরে, আমরাও কিছু নাম বলতে পারি। আপনি যদি 7 নম্বরে বলেন, আপনি যদি একজন স্পিন অলরাউন্ডার খুঁজতে চান, লিটন যেটা খুঁজতে যাচ্ছে, আপনি যদি ওল্ড বয়েজ ক্লাব থেকে আপনি মোসাদ্দেকের কথা ভাবতে পারেন। মোসাদ্দেকের তো আপনার বোলিং আমরা দেখেছি, তিনি বোলিং স্পেল করেন, 4 ওভার বোলিংও করেন এবং ব্যাটিংটাও পারেন। মোসাদ্দেক আছে, আপনি শুভাগত হোম, যার কথা আসলে কেউ ভুলেই গেছে। আপনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে কিন্তু তিনি ভালো অফ স্পিন করেন, আপনি ভালো রান করতেছেন। আপনি যদি নিউ এজের কথা বলেন, নিউ এজে কিন্তু আমাদের আন্ডার 19-এর 2টা ছেলে আছে, স্বাধীন ইসলাম, তিনি কিন্তু লেগ স্পিন করেন এবং ব্যাটিংটাও ভালো করতে পারেন। তার সঙ্গে জীবন নামে একটি ছেলে আছে, পারভেজ রহমান জীবন, তিনিও কিন্তু অফ স্পিন করেন, সাথে ব্যাটিং করতে পারেন। তো আমি 4টা নাম বলে দিলাম। এখন লিটন যেটা বলছে যে সবারই আমার মনে হয় যে এরকম করে নাম দিয়ে সিলেক্টরদের একটু হেল্প করা উচিত, যে দলটা যাতে ওইখান থেকে 6-7 সাংবাদিকরাও কি তাহলে সিলেক্টরের জায়গাটা নিচ্ছে কিনা? না, হ্যাঁ, সিলেক্টরের বেতন কিন্তু আপনার 4 লাখ টাকার মতন।
তো আমার মনে হয় যে সাংবাদিকদেরও তিনি যেহেতু একটু দায়িত্ব দিয়ে দিয়েছেন, আমরাও চ্যালেঞ্জটা নিতে পারি। হোক যে না। তার মানে আছে হয়তো বা তাদের সিলেবাসে নেই, কিন্তু হ্যাঁ, সিলেবাসের তারা বাইরে তো ওই থেকে সিলেবাসে যেতেই চায় না, তারা তো ঘুরে ফিরে সেই ওই কয়েকজনের ভিতরে ইয়ে মানে এই করছে। সিনিয়র কোটাটার কারণে কি এটা হচ্ছে এরকম এটা আপনি বলবেন? দেখেন তানজিদ তামিম, তাকে দুই ফরম্যাটে সে নিয়মিত খেলছে সাদা বলে, এখন তাকে টেস্টেও নেওয়া হয়েছে। তো তিনি কি করলেন, টেস্টের ছোঁয়াটাই তিনি এখন মনে হচ্ছে টি-20-তে নিয়ে আসছেন। আপনি গত দুইটা ইয়েতে সে বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। আপনি মানে ওয়ান ডেটা খেলছে তিনি, টি-20-র মতো স্ট্রাইক রেটে আমরা যেটা দেখি, এবং আপনি যেটা বলছিলেন যে যখন আসলে টার্গেট নিয়ে খেলে তখন এক রকমের তানজিদ তামিম, কিন্তু যখন আসলে টার্গেট দেয় বা ফার্স্ট ইনিংসে ব্যাটিং করে তখন আসলে তার মধ্যে যেন অন্যরকম একটা ব্যাপার কাজ করে। হ্যাঁ, তার দুর্বলতাগুলা কিন্তু প্রতিপক্ষ দলগুলো এবং বড় মঞ্চে কিন্তু তিনি কখনোই রান পান না। তিনি তিনটা ওয়ার্ল্ড কাপ মনে হয় খেলে ফেলেছেন, তার কিন্তু কোনো রান নেই। তো আমার মনে হয় যে এটাও ভাবা উচিত যে ও সিলেক্টর যারা আছে, এখন সিলেক্টর যদি এটা কাজটা না করতে পারে, আমরাও নিতে পারি মিডিয়া, আপনি বলেন, আমরা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, আমরা কয়েকটা নাম বলে দিই। সেটাই আসলে আমরা অন্যান্য দলকে দেখি যে তারা এ টিম, বি টিম, অর্থাৎ তাদের অনেকগুলো বিকল্প হ্যাঁ। টিম থাকে, এবং সেই টিমগুলো এমন হয়েছে, আপনি যদি 2014 সালে ফিরে যান, ভারত কিন্তু বাংলাদেশে এসে যে দলটা নিয়ে খেলেছিল সেই ম্যাচগুলো আমাদের জেতার কথা ছিল, কিন্তু সেই সময় কিন্তু আমরা হেরেছিলাম। তারা কিন্তু অনায়াসে একসাথে 3-4টা সিরিজ খেলেছে, অথচ আমরা বলছি যে 7 নম্বরটাই আমাদেরকে হারিকেন দিয়ে খুঁজতে হচ্ছে। মানে অলিখিতভাবে লিটন দাস কিন্তু একেবারে বিজ্ঞাপন দিয়েছেন যে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে সেখানে আমরা তো মানে বি টিম, সি টিম গঠন করা তো স্বপ্নের ব্যাপার না। এটাই, এই ক্ষেত্রে কিন্তু তামিম ইকবাল একটা ইয়ে নিয়েছে, যে একটা উদ্যোগ নিয়েছে যে এনসিএল-এ এইবার প্রত্যেকটি দলের কাউন্টি এবং অস্ট্রেলিয়ার শিল্ডের মতন, শিল্ড টুর্নামেন্টের মতন দুটা 11 করতে হবে, যে ফার্স্ট 11 খেলবে এবং সেকেন্ড 11 তারা 3 দিনের একটা ম্যাচ খেলবে, এবং সেকেন্ড 11 তারাই খেলার সুযোগ পাবে যারা কিনা ফার্স্ট 11-এ থাকবে না, কিংবা একটু অফ ফর্মে আছে, কিংবা বয়স কম, প্রতিভাবান, প্রথম ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে পারফর্ম করে আপনার আসছে। মেধার যাতে কোনোভাবে হারিয়ে না যায়, এটা পাইপলাইনের সংখ্যাটা আরো সমৃদ্ধ করা। মানে এখন তো যে সিলেক্টরদেরও বলবেন বিপিএলও দল করতে পারে না, তারা 8টা দলও করতে পারে না, যে ক্রিকেটার নাই। আমার মনে হয় যে ক্রিকেটার আছে আমাদের, বাট তারা ওই সুযোগটা পায় না। আপনি দেখবেন যারা প্রিমিয়ার লিগ খেলে তারাই ডিপিএল খেলে, তারাই ন্যাশনাল টিমে আসে, বাট যারা এর বাইরেও অনেক ক্রিকেটার আছে তাদের সেই প্রতিভাগুলোকে আসলে ঘরোয়া লিগেও আসলে দারুণ একটা সুযোগ দিতে হবে। আমরা সুযোগ একটু দিতে হবে। বোলিং সাইডটাতে যেতে চাই। শরীফুল দুর্দান্ত একটা স্পেল করলেন, কিন্তু আসলে দিন শেষে সেটা ব্যর্থ হলো। তাহিদ হৃদয়ে একটা রান করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে সেটা আসলে এখানে আলোচনা আসে না, কারণ বাংলাদেশ সিরিজটা জিততে পারেনি। এই টিমের বিপক্ষে যদি বাংলাদেশের এই হাল হয়, যেখানে আমরা সাগরিকায় তাদের একটা গর্জন দেখলাম, এখানে এসে তাদের হুট করে অধঃপতন, ব্যাপারটা কিরকম যে নিজেদের ঘরের মাঠ, আসো আমাদের মাঠে দেখো, আমরাই অনেক কিছু রাজা, এই ধরনের মন মানসিকতা, এটাই কি বাংলাদেশকে হারিয়ে দেওয়ার মূল কারণ কিনা? না, আমার মনে হচ্ছে কালকে আরেকটি জিনিস ফ্যাক্ট খুব কাজে দিয়েছে, মনের ভিতর তাদের কাজ করেছে, সেটা হলো যে তারা কিন্তু ম্যাচটি শুরু হয়েছিল কিন্তু আপনার মেঘলা আকাশ নিয়ে, এবং দুটা দলই আপনার কিন্তু তাদের পরিকল্পনায় ছিল যে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সেই ক্ষেত্রে ফার্স্ট যখন টসের আমরা ব্যাটিং করতে পাই, তখন কিন্তু আমার মনে হয় যে আমরা একটা প্রথম ধাক্কাটা খেয়েছি, যে আমাদের প্ল্যানিংটা ছিল না যে বৃষ্টি আসলে ঠিক কত রান করলে আমরা নিরাপদ, এই জন্য সবাই এসে মারতে চেয়েছে, বাট তারা বুঝতে পারেনি যে ঠিক কত। আমার মনে হয় যে তাদের মাঠটা ছিল না, পড়াশোনাটা একটু ঘাটতি ছিল কিনা। আমার মনে হয় স্টাডি, টিম ম্যানেজমেন্টের যে স্টাডি তারা শীটটা দিয়ে দেয়, সেখানে হয়তো বা প্ল্যান বি সি এরকম কাজ করেনি, কিংবা ছিল না, মানে এর মধ্যে অল আউট হয়ে যাওয়া, এটা কি খুব একটা ভালো দেখায় কিনা? অবশ্যই টি-20-তে মারমুখী খেলতে হবে, অল্প বলে বেশি রান তুলতে হবে, কিন্তু আপনি যখন নিউজিল্যান্ডের, আমরা যেটাকে বলছি বি সারির দল, এবং সেখানে আমরা 15 ওভারও ব্যাটিং করতে পারলাম না, এটা তো একটু নিঃসন্দেহে ভালো দেখাচ্ছে না। সেটাই বললাম, আপনি যখন বৃষ্টির আগে একটা প্ল্যানিং এ তারা খেলে গেছে, এবং বৃষ্টির পরে আপনি দেখবেন যে সময় পেয়েছে, তারা মনে হচ্ছে যে এলোমেলে প্রত্যেকটা বল, দুটো পরপর 2 বলে 2টা উইকেট পড়ে গেছে আমাদের। তার মানে কি, মানে যে আসছে সে প্রথম বলে চার্জ করতে চাচ্ছে। এবং এখানে সাইফুদ্দিনকে আমি বলবো, সাইফুদ্দিন এত বছর পরে সুযোগ পেল, গত 1 বছর ধরে সে কন্টিনিউ করছে, তিনি কিন্তু তার উপর যে আস্থা, তিনি একদম তার প্রতিদান দিতে পারছেন না। এবং তিনি কিন্তু আমরা জানি যে 130-এর মতন বোলার, মানে অর্ডিনারি একজন পেসার বলা যায়, তার ভেরিয়েশনগুলো আমরা খুব একটা নেই। তো সেই ক্ষেত্রে তার কাছ থেকে দল ব্যাটিং আশা করে, আরেকটু ব্যাট চাই। আমরা হার্দিক পান্ডিয়া চাই না, আমরা ওমর জাই চাই না, বাট আমরা এমন কিছু চাই যে কিছু রান করবে, দলের বিপদের সময় একটু রান দিবে। তিনি কিন্তু বারবার এটা ব্যর্থ হচ্ছে। আমার মনে হয় এই পজিশনটা তো আমাদের ক্রিকেটার খোঁজা উচিত। নিঃসন্দেহে লিটন দাস যেটা বললেন, আমরা গতকাল দেখেছি তামিম ইকবালের সঙ্গে তিনি ম্যাচ শেষে কথা বলেছেন, হয়তোবা অ্যাজ এ বড় ভাই হোক কিংবা বিসিবি প্রেসিডেন্ট হোক, তার কাছ থেকে একটা পরামর্শ নেবেন, সামনে যে টি-20 সিরিজগুলো আছে সেখানে এই ভুলগুলো তারা শুধরে আবার মাঠে নামবেন। আমরা একটু ডিপিএল প্রসঙ্গে যেতে চাই। ডিপিএলটা শুরু হচ্ছে, যে ডিপিএল নিয়ে অনেক বেশি কথা হলো, অনেক ক্রিকেটার আসলে এর উপরই নির্ভর করে, তাদের রুটি রোজগার যেটা। তামিম ইকবাল আসলেন এবং তিনি দ্রুত
ক্রিকেটারদের সঙ্গে বসলেন এবং ক্লাবগুলোকে তিনি রাজি করাতে পারলেন। আমরা এবার বেশ কিছু ব্যতিক্রম উদ্যোগ দেখতে পাচ্ছি, যেটা তামিম ইকবাল হয়তো বা ক্রিকেটার হওয়ার কারণে বা তিনি যে সময়টা ক্রিকেট খেলছেন সেই কারণে হয়তো বা তিনি এই বিষয়গুলো অনুধাবন করতে পারছেন। 6টি মাঠে 12টা দলে খেলা হবে এবং সবচেয়ে ব্যাপারটা হচ্ছে ক্রিকেটাররা যে মাঠে যে খাবারটা খাবেন ম্যাচের সময়, সেই পার্থক্যটা আমি যদি একটু এইভাবে বলি, ভাত মাছের পরিবর্তে গ্রিল চিকেন, রুটি, আগে গরু মাংস যুক্ত ছিল। অর্থাৎ ক্রিকেটারদের ফিটনেসের ব্যাপারটা খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি তামিম ইকবালের কথাই যদি বলি, গত বছর তিনি ডিপিএল এ হার্ট অ্যাটাক করেছিলেন। অর্থাৎ এই বিষয়টা তিনি হয়তো তখন থেকেই মনে রেখেছিলেন যে যদি আমি কখনো আসি আমি এই জায়গাটা গুরুত্ব দিব। ওভারঅল তার ডিসিশনগুলো কেমন লাগছে? একদম, এটা তো অ্যাকচুয়ালি চমকের মতন। মানে ডিপিএল এ এখন আর ভাত ঘুম হবে না। মানে ওই যে একটা কালচার ছিল আসলে ভাত খেয়ে একটা ঘুম ঘুম ব্যাপার, দুপুরবেলা একটা ঘুম আসতো এবং বিকেএসপিতে নিরিবিলি জায়গা, দর্শক থাকে না, মিডিয়াও কম থাকে, অনেকেই কিন্তু এটা করে। এবং এবার আমার মনে হয় যে ডিপিএল এর পাত থেকে তো ভাত উঠে গেল, সঙ্গে আপনার ডাল হয়তো থাকবে, আপনার আলু ভর্তা এবং গরুর মাংসের ঝোল। এই যে রসনা বিলাস, ডিপিএল এর এই রসনা বিলাসে আসলে একটা কাটা পড়ছে। সেখানে আপনার কন্টিনেন্টালের মতন খাবার চলে আসছে, রুটি থাকছে, গ্রিলড চিকেন থাকছে। আমি কিন্তু তামিম ইকবালকে দেখেছি এর আগে অনেক সময় বিদেশ ট্যুরে, তাকে দেখেছি, তিনি এবং সাকিব, তাদের ভিতর কিন্তু এই একটি ব্যাপারে খুব মিল ছিল। তারা দুজন কিন্তু আমরা দেখতাম যে বিদেশে কোথাও গেলে পরে অন্যান্যরা যখন নাকি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ভাত খুঁজতো, ওরিয়েন্টাল খাবার খুঁজতো, তারা দুজন কিন্তু কন্টিনেন্টাল খুঁজতেন এবং তারা দুইজন দেখছি একসঙ্গে করে এই কন্টিনেন্টাল খাবারগুলা খেতেন এবং অনেক ক্রিকেটারদেরকে তারা খুব উদ্বুদ্ধ করতেন, চলো এটা খাই, টেস্ট করি। কিন্তু আমাদের তো আসলে ভাতের পরে একটু দুর্বলতা আছে। আমার মনে হয় যে ডিপিএল এটা একটা ভালো সিদ্ধান্ত এবং শুধু এটা ক্রিকেটারদের না, এটা আমার মনে হয় যে সাংবাদিকদেরও তারা প্রোভাইড করতে পারে। সাংবাদিকদেরও তো ঘুম এসে যায় ভাত খাওয়ার পর, রাইট। মানে ওভারঅল সাংবাদিকদের একটা ফিটনেসের দরকার আছে, তারাও মাঠে ঘাটে দৌড়ান। আমরা যদি আরেকটু যুক্ত করি, এবার রিজার্ভে রাখা হয়েছে যেহেতু বৃষ্টির সময় খেলাটা, এর আগে যদি খেলাটা হতো হয়তো বা বৃষ্টির একটা সংখ্যা থাকতো না। এবং সেই সঙ্গে বলি রিলেগেশন বাদ, এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমরা যদি বলি যে আইসিইউ যুক্ত যে অ্যাম্বুলেন্স গুলো সেটা থাকছে, খরচটা অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু দিন শেষে তিনি দেখছেন যে একটা ক্রিকেটার যদি মাঠে অসুস্থ হয়ে যান, যেই টাকাটা খরচ হবে তার চাইতে যদি একটা সুরক্ষা রাখা যায়, ক্রিকেটারদের তো একটা মানসিক এটা একটা শান্তিও লাগবে যে না একটা অ্যাম্বুলেন্স আছে, এই ধরনের খাবার। ডিপিএলটাকে স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তামিম। একদম একদম একদম। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আইসিইউ সম্বলিত যে অ্যাম্বুলেন্সটা, এটা আসলে তামিম ইকবালের একটা, আমার মনে হয় যে খুব দারুণ একটা উদ্যোগ। এবং এটা শুধু ক্রিকেটার না, ওই মাঠে যারা থাকবেন, দর্শক হোক, মিডিয়া হোক, সবার জন্য আসলে এইটা একটা ভালো একটা ব্যাপার। এবং এবার ডিপিএল আরেকটি যেটা ব্যাপার চালু হচ্ছে সেটা হলো যে ফোন সুইচ অফ বা ফোন বন্ধন থাকবে, একদম বিপিএল এর মতন। আপনি আগে আমরা যেটা অনেক দেখতাম আর এবং শুনতাম যে ম্যাচের মাঝে কিন্তু ফেসবুকিং হতো, অনেক ইয়ে হতো, মানে আউট হয়ে আমি প্যাভিলিয়নে চলে আসলাম, আমি ফেসবুক ব্যবহার করছি এই সময়টায়। তো এবার কিন্তু আসলে ওই বিপিএল এর মতন ফিক্সিং রোডের একটা বড় ব্যাপার এখানে কাজ করবে। থেকে নেমেই ফোনগুলো জমা দিতে হবে, শুধুমাত্র ম্যানেজারের হাতে থাকবে। এবং আরেকটি ব্যাপার যেটা আমার ভালো লেগেছে যে এবারই প্রথম মোট সবচেয়ে বেশি 6টি মাঠে কিন্তু আমাদের এই ডিপিএলটা হচ্ছে এবং এই 6টি মাঠে হওয়ার কারণে প্রত্যেকটা রাউন্ড কিন্তু একদিনেই শেষ হয়ে যাচ্ছে। আপনার প্রত্যেকদিন 6টি করে ম্যাচ হচ্ছে, এই জন্য রিজার্ভ ডে রাখা যাচ্ছে। তো এটি একটা ভালো ব্যাপার। এবং আরও একটা যেটা আমার মনে হয়েছে যে ওই দুর্নীতি দমন যে আকু আমাদের আছে, সেই আকুর আইন অনুযায়ী এবং সব ওই অনুযায়ী কিন্তু ক্রিকেটার এবং টিমগুলো পরিচালিত হবে। তো সব মিলিয়ে আসলে ডিপিএল আমাদের কাছে তো খুবই একটা আকর্ষণীয় একটা ইভেন্ট। সেটাকে আকর্ষণীয় করে তোলাটা চেষ্টা করা হচ্ছে। আমাদের হাতে একেবারে সময় কম। আমরা আজকে পিএসএল এর ফাইনাল, আমরা যদি একটু গর্বের সঙ্গে বলি যে নাহিদ রানাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র ফাইনালের জন্য। একেবারে তিনি কিপ্টে বলার সঙ্গে তার গতি, বাউন্স রয়েছে, তার দিকে একটা আলাদা ফোকাস থাকবে নিঃসন্দেহে এবং তিনি চ্যাম্পিয়ন হয়ে ফিরবেন আশা করছি। অবশ্যই। গতবার কিন্তু আমরা রিশাদকে চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছিলাম, প্রথম বাংলাদেশি হিসেবে তিনি পিএসএল চ্যাম্পিয়ন হয়ে এসেছিলেন এবং আমরা অপেক্ষা করছি এবার আমাদের নাহিদ রানা সেই দ্বিতীয় বাংলাদেশি হিসাবে পিএসএল চ্যাম্পিয়ন হয়ে ফিরবেন। এবং নাহিদ রানা যেটা বললেন, তার সে 7 উইকেট পেয়েছে 4 উইকেটে। এটার চেয়েও বড় ব্যাপার যেটা সবাইকে আকর্ষণ করেছে ওখানে, সেটা হচ্ছে তার ইকোনমি। তিনি ওভার প্রতি 6-এর নিচে রান দিয়েছেন। এটা যে কোনো টুর্নামেন্ট, ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে যে কোনো ফ্রাঞ্চাইজির কাছে এটা একটা আকর্ষণীয় ব্যাপার। তো পিএসএল এ আমাদের নাহিদ রানা হচ্ছে আসলে একটা, মানে কি বলবো, মুস্তাফিজের পর প্রথম আইকন যিনি কিনা বিশ্ব মঞ্চে এরকম মাথাতে যাচ্ছেন। তো আমরা সবাই আসলে আজকে পেশাওয়ারের সাপোর্ট করবো আশা করি। একদমই শেষ পর্যায়ে আছি। নতুন কুড়ির উদ্বোধন হয়েছে, নতুন কুড়ি স্পোর্টস। 80-র দশকে ছিল সেটা অন্যরকম, এখন আসলে স্পোর্টসটা যুক্ত হয়েছে। আমিনুল হক নিজেও ফুটবলার ছিলেন, সেই সঙ্গে যদি বলি খেলাধুলা প্রিয় একজন প্রধানমন্ত্রী, তিনি আসলে এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছেন। খাবারের টেবিল থেকে সেটা বাস্তবায়ন হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে। আমরা আসলে যে প্রতিভাগুলো আমরা চাই সেটা তো এখন নিঃসন্দেহে আরো বেশি উঠে আসবে।
এর মাধ্যমে। এটা কিন্তু আমরা কালকে আমাদের মিডিয়াতে আমরা বড় করে নিউজ করেছি এবং যেটা দেখেছি আমরা যে এটার ভিতরে সবার একটা নতুনদের ভিতরে একটা আগ্রহ আছে। প্রায় 1,70,000 অ্যাথলেট কিশোর কিশোরী কিন্তু তারা শিশুরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করেছে এবং আমার যেটা এই ব্যাপার নিয়ে কিন্তু আমাদের ক্রীড়ামন্ত্রী কিন্তু সাংবাদিকদের সঙ্গে বসেছিল যে কোন কোন ইভেন্ট রাখা যায়, সেখানে কিন্তু আমরা অনেক মতামত দিয়েছিলাম। তো এখানে 8টি ইভেন্ট রয়েছে। 8টি ইভেন্ট রয়েছে, তো 8টি ইভেন্টে একটি প্রতিযোগী 2টি করে যে কোনো সর্বোচ্চ 2টি ইভেন্ট অংশ নিতে পারে। তো এখানে যেটা হয় যে একটা যেটা আলোড়ন আছে, কিন্তু আমরা এর অতীতে দেখেছি যে এখানে লুফলসগুলো থাকে আসলে সিলেকশনে, এবং সিলেকশনে একটা স্বজনপ্রীতি দেখা যায় মফস্বলে, যেহেতু সেখানে অতটা মনিটরিং থাকে না, ওইটা কিন্তু থাকে। আমার মনে হয় যে এইটার ব্যাপারটা যদি ক্রীড়া মন্ত্রণালয় একটু আরেকটু নজর দেয় যে এই স্বজনপ্রীতিটা যেন না থাকে, সত্যিকারের প্রতিভা যাতে উঠে আসে, তাহলে কিন্তু এই ইভেন্ট থেকে আপনার মানুষের ভরসা বাড়বে এবং অংশগ্রহণ অনেক বাড়বে। আমার মনে হয় যে এই দিকটা নজর দিলে পরে এই অভিযানটা, যে ক্যাম্পেইনটা আমরা শুরু করছি নতুন করি, এই নতুন করি একদিন পরিস্ফুটিত হয়ে আসলে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে, সেই প্রত্যাশা আমরাও করছি। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বিকেএসপির কেউ অংশগ্রহণ করতে পারবে না। আর আপনি যেটা বললেন যে মফস্বলে যে স্বজনপ্রীতি, সেটাও উঠে আসবে, কেননা আমরা একজন ইয়াং ক্রীড়া প্রতিমন্ত্রী পেয়েছি, নিঃসন্দেহে সেই বিষয়গুলো দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সঞ্জয় সাপিয়াল আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে সময়ের অভাবে অনেক কিছুই আলোচনা করতে পারিনি, আবারও আপনার সঙ্গে কখনো আলোচনায় ফিরবো।